ওয়েলকাম এভরিবডি। আজকে তোমাদের যে টপিকটির উপরে আমি ক্লাস নেব সেটি হলো সিম্পল পাস্ট। গত ক্লাসগুলিতে আমি প্রেজেন্ট টেন্সের উপরে প্রেজেন্ট টেন্স কমপ্লিট করিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা কি পড়বো বলো? আজকে আমরা পড়বো সিম্পল পাস্ট, এবং এই ক্লাসটির শেষে কিন্তু এক্সারসাইজ রয়েছে। তো এটা মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে এক্সারসাইজগুলো সলভ করার। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে দেখো কি পড়াবো বলেছি, সিম্পল পাস্ট। তো আমরা সিম্পল প্রেজেন্ট পড়েছি। সিম্পল প্রেজেন্ট কি বলো? যে ঘটমান বর্তমান, তাই তো? যে বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা নিয়মিতভাবে যে কাজগুলো আমরা করি বা চিরসত্য বা যে ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো আমরা সিম্পল প্রেজেন্টে লিখতে পারি। তো সিম্পল পাস্টে আমরা কি ধরনের সেন্টেন্সগুলো লিখতে পারবো বলো? বা সিম্পল পাস্ট আমরা কোন ধরনের সেন্টেন্সগুলোকে বলবো? যে কাজগুলো আমাদের অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে, যে কাজগুলো আমাদের অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা কোনো একটা নির্দিষ্ট টাইমেও হতে পারে, বা অতীতকালে কোনো একটা টাইম, কোনো একটা ডিউরেশন ধরে সেই কাজটা হয়েছে, কিন্তু সেটা বর্তমানে নেই, অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে। বা অতীতকালে কোনো একটা পাস্ট হ্যাবিট বোঝানোর জন্যও কিন্তু আমরা সিম্পল পাস্ট ইউজ করতে পারি। তো এখানে যে ডেফিনিশনটা আছে, তাহলে আমরা একটু পড়ে দেখি চলো। ইট ইজ ইউজড টু ডিনোট অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট অর এ পাস্ট হ্যাবিট। অর্থাৎ এটা কি, যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি, যে অতীতকালে কোনো একটা কাজ ঘটে গিয়েছে, অথবা অতীতের কোনো একটা অভ্যাস বোঝানোর জন্য কিন্তু আমরা এই সিম্পল পাস্ট টেন্সটা ইউজ করি। এক মিনিট তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, আমরা যেটা পড়ছিলাম, যে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, সেই রকম সেন্টেন্সগুলো কি আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখতে পারি। দেখো, ইট ইজ ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট অর এ পাস্ট হ্যাবিট। তাহলে এটার মাধ্যমে কি বোঝায়, বা এই সেন্টেন্সটা আমরা কি ক্ষেত্রে ইউজ করি? যে কোনো একটা কাজ যেটা অতীতে ঘটে গিয়েছে, বা কোনো একটা অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট ইউজ করতে পারি। তাহলে উদাহরণগুলো অর্থাৎ এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই চলো। She lived in Delhi for 14 years. যে এই সেন্টেন্সটার মাধ্যমে কি বলতে চাইছে, যে সে দিল্লিতে বাস করত কতদিন ধরে? 14 বছর ধরে। তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে এখানে ভার্ব কোনটা। দেখো, এখানে ভার্ব হচ্ছে এই লিভড, মানে বাস করত। অর্থাৎ তার যে বাস করার ব্যাপারটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। লিভের যে পাস্ট ফর্ম, সেটাই কিন্তু দেখো লিভড। সি লিভড ইন দিল্লি ফর 14 ইয়ার্স। তারপরে দেখো, হি লেফট অফিস অ্যাট 5:30 PM। অর্থাৎ সে অফিস থেকে বেরিয়েছিল বা অফিস ছেড়েছিল কটার সময়? 5:30টার সময়। অর্থাৎ এই যে তার যে অফিস ছাড়ার ব্যাপারটা বা অফিস থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু অতীতে ঘটে গিয়েছে। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা সিম্পল পাস্টে লিখতে পারি। দেখো, এখানে কোনো একটা নির্দিষ্ট টাইমে বলেছে, এটা কিন্তু কোনো একটা টাইমটা উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু এই সেন্টেন্সগুলোতে আমরা কি দেখবো বলো? যে অতীতকালে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পরেরটা দেখো, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। সে কাটিয়েছিল তার ছেলেবেলাটা কোথায়? লন্ডনে। তাহলে এখানে ভার্বটা কি বলো? স্পেন্ড, তাই তো? স্পেন্ডের যদি পাস্ট ফর্ম অর্থাৎ V2 আমরা লিখি, তাহলে হচ্ছে কি, যে স্পেন্ট। তাহলে হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন, অর্থাৎ সে তার ছেলেবেলাটা কাটিয়েছিল লন্ডন। এখন কিন্তু বর্তমানে সে লন্ডনে নেই। সে কোন সময়টা কাটিয়েছিল? বয়হুডটা কোথায় কাটিয়েছিল? লন্ডনে। যেটা আমরা বুঝতে পারছি এই স্পেন্ট এই ভার্বটির মাধ্যমে।
যেটা অতীতকালে কোনো কাজ ঘটে গিয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে। পরে দেখো, অপূর্ব উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন। অপূর্ব প্রতিদিন বিকেলবেলা কি করতো? সে কি করতো? ক্রিকেট খেলতো। তাহলে আমি যে বলেছিলাম এই যে পাস্ট হ্যাবিট, সেই পাস্ট হ্যাবিটটাও কিন্তু এই দেখো উড প্লে এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি। তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে সেখানে দেখবে যে আমরা ইউজ না করে সে জায়গায় কিন্তু উড ব্যবহার করি কি ক্ষেত্রে বলো? যে অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য। তা অপূর্ব যে এই প্রতিদিন বিকেলবেলায় খেলতো ক্রিকেট, সেটা কিন্তু এই অভ্যেসগত ব্যাপারটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারছি? এই উড এই ভার্বটির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে অপূর্ব প্রতিদিন বিকেলবেলায় ক্রিকেট খেলতো। পরের উদাহরণটি দেখো, দ্য সার্ভেন্টস ইউজ টু টেল দেম স্টোরিজ। সার্ভেন্ট অর্থাৎ চাকরেরা তাদেরকে কি করতো? নিয়মিতভাবে গল্প বলতো। দেখো আমি এখানে ইউজ টু ব্যবহার করেছি। তো তোমরা অতীতের কোনো অভ্যেস বোঝানোর জন্য, অতীতের কোনো কাজের অভ্যেস বোঝানোর জন্য তোমরা ইউজ টু ব্যবহার করতে পারো অথবা উডও ব্যবহার করতে পারো। তাহলে আমরা প্রত্যেকটি এক্সাম্পলের মাধ্যমেই দেখলাম যে অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বা অতীতের অভ্যেস বোঝানোর জন্য আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। সেটা কোনো একটা টাইম উল্লেখ থাকতে পারে, আবার কখনো কখনো টাইম উল্লেখ নাও থাকতে পারে। যেমন এখানে দেখো টাইমটা উল্লেখ করা আছে, আবার দেখো এই যে হি লেফট অফিস অ্যাট 5:30 PM, কিন্তু এখানে দেখো কোনো টাইম কিন্তু উল্লেখ করা নেই। তো আমরা এই সব ক্ষেত্রে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে দেখলাম ঠিক এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারি। এছাড়াও দেখো এখানে উল্লেখ করা নেই, সিম্পল পাস্ট টেন্স কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও ইউজ করতে পারি। অর্থাৎ যেগুলো সিম্পল পাস্টে আমরা লিখি কিন্তু বাস্তবে কিন্তু সেটা অতীতের কোনো ঘটনা নয়। আমি যদি উদাহরণটা দিই তাহলে তোমাদের অবশ্যই খেয়াল পড়ে যাবে বা তোমরা মনে করতে পারবে। দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। তাহলে এটা কি বলো? পাস্টের ঘটনা? পাস্টের ঘটনা নয়, যেগুলো আমি ইমাজাইন করছি অর্থাৎ কল্পনা করছি, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। তো সেই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা সিম্পল পাস্টে লিখতে পারি, কিন্তু তার মাধ্যমে যে অতীতে কাজটা ঘটে গিয়েছে এরকম কিন্তু নয়। আমরা কল্পনার ক্ষেত্রে বা এইসব কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারি। তাহলে আমরা ডেফিনেশনগুলো দেখলাম। এবার এই যে সিম্পল পাস্টকে সিম্পল বলা হচ্ছে কারণ কি বলো? আমি আগেই বললাম যে আমরা খুব সিম্পলি একটা সাবজেক্ট এবং একটা ভার্বের V2 ফর্ম নিয়ে কিন্তু একটা সিম্পল পাস্ট টেন্সে একটা সেন্টেন্স লিখতে পারি। চলো তাহলে দেখি স্ট্রাকচার অফ সিম্পল পাস্ট। যে সিম্পল পাস্ট টেন্সটা আমরা কি করে গঠন করব? দেখো, একটা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেন ভার্ব অর V2। সাবজেক্ট একটা নিতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? পাস্ট ফর্ম অফ মেন ভার্ব অর V2, অর্থাৎ যে ভার্বটি তুমি লিখবে সেই মেন ভার্বের V2 ফর্মটা লিখতে হবে। কেন? কারণ আমি অতীতের কথা বর্ণনা করছি, যেটা অতীতে ঘটে গিয়েছে। তো অতীতে যেটা ঘটে গিয়েছে তার জন্য আমাদের ভার্বটা কি লিখতে হবে? আমাদের ভার্বটাকে অবশ্যই কি ফর্মে লিখতে হবে? V2 ফর্মে লিখতে হবে। এখানে সেটাই দেখো উদাহরণ দেওয়া আছে। সাবজেক্ট এই দেখো দে, তারপরে পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ডু মানে করা, দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। কিন্তু আমি যদি বলি যে তারা কাজটি করেছিল তাহলে তুমি কি বলবে? তাহলে ডু এর যে পাস্ট ফর্ম ডিড, দে ডিড দ্য ওয়ার্ক, তারা কিন্তু অতীতে কাজটি করেছিল এবং এটা কিন্তু সিম্পল পাস্ট, যেটা সাবজেক্ট এবং V2'র মাধ্যমে অর্থাৎ মেন ভার্বের যে V2 ফর্ম সেটার মাধ্যমে কিন্তু আমরা এইরকম একটা সেন্টেন্স লিখতে পারি। আচ্ছা, তাহলে তো আমরা দেখলাম যে সিম্পল পাস্ট টেন্সের ডেফিনিশন এবং সিম্পল পাস্ট টেন্স আমরা কি করে লিখতে পারি, একটা সাবজেক্ট এবং পাস্ট ফর্ম অফ V2। এবার আমরা দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমরা পাস্ট টেন্সে কি করে লিখতে পারি। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমরা খেয়াল রাখবে স্ট্রাকচার কিন্তু একই, অর্থাৎ সাবজেক্ট এবং মেন ভার্বের যে V2 ফর্ম সেটাই লিখলেই কিন্তু আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারি। তবে একটা কথা আমাদের এখানে মনে পড়ে যে দেখো, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট তোমার যে পার্সনই হোক বা যে নাম্বারেই হোক আমাদের কিন্তু কি হয় না বলো? আমাদের কিন্তু ভার্বের কোনো চেঞ্জ করতে হয় না।
ইন অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্য ফর্ম অফ দ্য ভার্ব, যে ভার্বের রূপটা বা ভার্বের যে ফর্মটা সেটা কি রিমেন্স দ্য সেম হোয়াট এভার দ্য নাম্বার অর পার্সন অফ দ্য সাবজেক্ট ইজ, অর্থাৎ সাবজেক্টের নাম্বার বা পার্সন যাই হোক আমাদের ভার্বটা কিন্তু একই থাকে। যেমন আমরা যদি বলি যে আমি খাই, বর্তমানে আমি যদি সিম্পল প্রেজেন্টে লিখি তাহলে আই ইট, কিন্তু আমি যদি বলি সে খায় তখন কিন্তু হি ইটস। আবার যদি বলি তারা খায় তখন কিন্তু দে ইট। কিন্তু দেখো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো এটা একটা মজার ব্যাপার, দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু ভার্বের কোনো চেঞ্জ নেই, অর্থাৎ আই এট আমি খেয়েছিলাম তুমি যেমন লিখতে পারো। যদি বলি তুমি বা তোমরা, যে হাই তুমি তোমরা যাই লেখো সেক্ষেত্রে কিন্তু ইউ আর যে ইটের পাস্ট ফর্ম এট, শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে যে তোমরা খেয়েছিলে ইউ এট, দে এট। দেখো দে এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেখানেও কিন্তু এট। আবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি, সেখানেও কিন্তু এট। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমরা খুব সহজে একই রকমভাবে শুধু একটা সাবজেক্ট এবং ভার্বের যে ভি2 ফর্ম সেটা দিয়েই কিন্তু আমরা লিখতে পারি। সেখানে কিন্তু নাম্বার বা পার্সন যাই থাকুক আমাদের কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না, শুধু ভার্বের ভি2 ফর্মটা লিখলেই হয়ে যায়। তো আমরা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমরা কত সহজে সিম্পল পাস্টে লিখতে পারি। এইবার চলো যে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো সিম্পল পাস্টে কিভাবে লিখতে পারি একটু দেখে নিই। দেখো ডিড নট ইজ অ্যাডেড টু দ্য ভার্ব অ্যান্ড দ্য ভার্ব ইজ ইউজড ইন ইটস অরিজিনাল অর প্রেজেন্ট ফর্ম। দেখো যখন আমরা কোনো নাবাচক কোনো সেন্টেন্স লিখবো, যেমন আমি খেয়েছিলাম না, আমি গান করেছিলাম না, তুমি যাই বলো যেটা অতীতে ঘটে গিয়েছে যেটা আমি করিনি, সেই রকম সেন্টেন্সগুলো যদি আমি নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে আমাকে ডিড নট ইউজ করতে অ্যাড করতে হবে কার সাথে, যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের সাথে। তবে এখানে মনে রাখবে যে মেন ভার্ব এখানে যখন আমরা ইউজ করেছি তখন কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন ইউজ করেছি তখন কিন্তু আমরা ভি2 ফর্ম লিখেছি, কিন্তু যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে লিখব কোনো সিম্পল পাস্ট টেন্স আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে লিখব তখন কিন্তু আমাদের কি খেয়াল রাখতে হবে, মেন ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মটা আমাদের লিখতে হবে, তার সাথে আমাদের ডিড নট ইউজ করতে হবে ঠিক আছে, কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে, কারণ এখানে ডিডের মাধ্যমে আমি পাস্ট ব্যাপারটা বুঝিয়েই দিচ্ছি, তাহলে আমাকে আর ডাবল করে এটাকে কি করতে হবে না বলো, আর পাস্টে লিখতে হবে না। তো সেই রকমভাবে উদাহরণগুলো দেখো, আমি কি করি বলো, আই ডিড নট ইট মিট, অর্থাৎ আমি মাংস খাইনি। এই যে মাংস খাইনি, আই এট মিট আমি মাংস খেয়েছিলাম, কিন্তু দেখো আমি মাংস খাইনি এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা ডিড নট ইউজ করব, আর যেহেতু ডিড আমরা একবার পাস্টে ইউজ করেছি সেই জন্য আমাদেরকে এখানে কিন্তু আর এট লেখার প্রয়োজন নেই। কোন ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু খেয়াল রাখবে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট ইউজ করে এটা নেগেটিভ করতে পারি, কিন্তু তখন ভার্বটা কিন্তু আমাদের প্রেজেন্টে রাখতে হবে। আই ডিড নট ইট মিট আমি মাংস খাইনি, সি ডিড নট সিং সে গান করেনি, দে ডিড নট প্লে ফুটবল তারা ফুটবল খেলেনি। তো দেখো এখানে প্রত্যেকটাই ডিড নট ইউজ করেছি, এবং এখানে দেখো ভার্বের প্রত্যেকটা ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, ইট সিং প্লে দেখো প্রত্যেকটাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে, কিসে, সিম্পল পাস্ট টেন্সে। আচ্ছা চলো তাহলে দেখি এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি সিম্পল পাস্টে। ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স যে প্রশ্ন, যে বোধক প্রশ্নসূচক যে বাক্য, সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলির ক্ষেত্রে of the simple past the subject is placed between deed and verb, যে সাবজেক্টটা কোথায় প্লেস করতে হয় আমাদেরকে, এই সাবজেক্টটা প্লেস করতে হয় ডিড এবং যে মেইন ভার্ব তার মাঝখানে। তাহলে দেখো এই যে ডিড আর এই যে গো তার মাঝে কিন্তু আমাদেরকে এই দে অর্থাৎ সাবজেক্টটা কিন্তু আমাদের প্লেস করতে হয়, যে এই রকম। প্রথমেই দেখো এটা অ্যাফার্মেটিভে তোমরা ভাববে যে তারা কলকাতায় গেছিল, তাই তো, গিয়েছিল, যে ব্যাপারটা ঘটে গিয়েছিল। তোমাদের প্রথমে এটা বলিনি, দেখো এখানে এই উদাহরণগুলোর ক্ষেত্রে বা এক্সাম্পলগুলোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। দেখো অতীতে আমরা কি করে বুঝবো যেটা সিম্পল পাস্ট টেন্স, এটা খেয়াল রাখবে যে সিম্পল পাস্ট টেন্স সেইগুলোই
যেগুলো অতীতে ঘটেছিল এবং বাংলায় যেগুলো দেখবে লাম, আমরা কলকাতায় গিয়েছিলাম, অর্থাৎ যাওয়ার ব্যাপারটা কিন্তু ঘটে গিয়েছে, লাম। এই লাম ব্যাপারটা থাকলে কিন্তু এটা আমরা মাথায় রাখবো যে এটা অতীতের কোনো ঘটনা বলছে এবং সেটা সিম্পল পাস্টে হবে। যেমন আমরা কলকাতা গেছিলাম, তাহলে বা তারা কলকাতা গেছিল, দে ওয়েন্ট টু কলকাতা। কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটাকে চেঞ্জ করবো, এই সেন্টেন্সটাকে, দে ওয়েন্ট টু কলকাতা, কিন্তু এখানে তো ধরো আমরা যদি আগে ভেবে নিই যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে দে ওয়েন্ট টু কলকাতা, কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভে করব তাহলে ওয়েন্ট ভার্ব রয়েছে, তাহলে আমরা কি দিয়ে আমরা কোশ্চেনটা করব? তাহলে সেক্ষেত্রে যখন মেন ভার্ব শুধুমাত্র থাকবে সেন্টেন্সে তখন ডু বা ডিড দিয়ে আমরা কোশ্চেন করতে পারি, তোমরা এটা আগেও দেখেছো। আর এখানে আমরা ডিড দিয়ে কেন করছি বলো? এখানে আমরা ডিড দিয়ে এই জন্যই করছি কারণ এটা সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সেই জন্য কিন্তু আমরা ডিড দিয়ে আমরা কোশ্চেন করছি। এবং সেই ক্ষেত্রে ডিডটা সবসময় সাবজেক্টের আগে চলে আসবে, ডিডের পরেই সাবজেক্ট, এবং তারপরে যেহেতু তোমাদের আগেই বলেছি আমরা এটা ডিডটা পাস্ট ফর্মে লিখছি, তাই মেন ভার্বটা আমাদের কিন্তু আর ডাবল করে পাস্ট ফর্মে লেখার দরকার নেই। তখন কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক বা নেগেটিভ সেন্টেন্সই হোক তখন কিন্তু এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই লিখবো, অর্থাৎ ডিড দে গো টু কলকাতা, তারা কি কলকাতায় গিয়েছিল। তারপর দেখো দে ডান্সড, তারা নেচেছিল, কিন্তু যেই আমি বলবো তারা কি নেচেছিল তখন কিন্তু দেখো ডিড দিয়ে আমাকে কোশ্চেন করতে হবে, কারণ মেন ভার্বে ডান্সড ছাড়া আর কিছুই নেই, তখন সেক্ষেত্রে ডু বা ডিড দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। ডিড কেন করব? যেহেতু এটা সিম্পল পাস্ট রয়েছে, তাহলে ডিড দে ডান্স, ডিড দে ডান্স, দেখো ডান্স কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা কিন্তু পাস্টে নয়, নেই। কেন? এখানে যেহেতু আমি ডিড ইউজ করেছি। পরেরটা দেখো ডিড দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলেছিল? দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল, তারা কি ক্রিকেট খেলেছিল? এ দেখো ল ব্যাপারটা কিন্তু আসে, এটা দেখবে, এটা এবং মনেও রাখবে, দে প্লেড ক্রিকেট, তাহলে বুঝতে পারলে তারা ক্রিকেট খেলেছিল, যেই আমি এটা কোশ্চেন করছি তারা কি ক্রিকেট খেলেছিল, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো ডিড দে প্লে ক্রিকেট, ডিড দে প্লে ক্রিকেট, এখানে দেখো প্লেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, কেন? ডিড দিয়ে আমি অলরেডি কোশ্চেনটা করেছি তাই। তারপরে দেখো ডিড ইউ নট ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করনি বা করেছিলে না? তাহলে দেখো ইউ ডিড নট ওয়ার্ক হার্ড, ইউ ডিড নট ওয়ার্ক হার্ড, এবার আমি যেই এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করছি তখন দেখো ডিডটা ঠিক সাবজেক্টের আগে আসবে, তারপরে দেখো যে সাবজেক্ট প্রোনাউনটা এখানে বসালাম ইউ, তারপরে দেখো নট, ডিড ইউ নট ওয়ার্ক এখানে কি ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে কাজ করছে, এবং যেহেতু এখানে ডিড ইউজ করেছি সেই জন্য মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদের এখানে লিখতে হবে, তাই এখানে ওয়ার্ক, তাহলে ডিড ইউ নট ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করেছিলে না? এখানে দেখো এখানে যদি আমরা কন্ট্রাকশন করি সেক্ষেত্রে আমরা ডিডন্ট ইউ লিখতে পারি, কিন্তু কোনো প্রোনাউন দিয়ে কোনো সাবজেক্ট যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট যদি প্রোনাউন থাকে এবং নেগেটিভে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড প্লেস করতে হবে, কেমন দেখো ডিড ইউ নট, কিন্তু কন্ট্রাকশন করলে তোমরা এইভাবে লিখতেই পারো ডিডন্ট ইউ ওয়ার্ক হার্ড, আর নট যদি তোমরা ইউজ করো তাহলে ডিড ইউ নট, এটা কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে খেয়াল রাখবে। পরেরটা দেখো ডিড নট রাম ওয়ার্ক হার্ড, অথবা এটাও লিখতে পারো ডিডন্ট রাম ওয়ার্ক হার্ড। তুমি এটাকে প্রথমে অ্যাফার্মেটিভে ভাবো, রাম ডিডন্ট ওয়ার্ক হার্ড নেগেটিভে রয়েছে, এবার আমি যেই এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করলাম ডিডন্ট রাম ওয়ার্ক হার্ড, এখানে দেখো নটটা প্রথমেই বসেছে, কেন? যখন আমরা নাউন ইউজ করব সাবজেক্ট হিসেবে তখন কিন্তু নটটা নাউনের আগেই বসবে, সেই জন্য দেখো ডিড নট রাম ওয়ার্ক হার্ড, অথবা লিখতেই পারো ডিডন্ট রাম ওয়ার্ক হার্ড। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা সিম্পল পাস্ট টেন্সে কিভাবে লিখতে পারি। তাহলে এবার চলো আমরা এক্সারসাইজ করব, তার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা চলো আমরা একটু দেখে নিই, দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল পাস্ট। দেখো তোমাদের আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি তোমরা জানো? যারা দেখোনি আগের ক্লাসগুলো আজকে প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলি, দেখো প্রেজেন্ট পারফেক্টটা কি,
যে বর্তমানকালে কোনো কাজ ঘটে গিয়েছে কিন্তু তার ফলটা এখনো রয়েছে। তো এখানে ফলটা কিন্তু ইম্পর্টেন্ট। আর সিম্পল পাস্টটা কি, অতীতে কোনো কাজ ঘটে গিয়েছে, অতীতে কোনো কাজ ঘটে গিয়েছে, ফল কিন্তু বর্তমানে নেই, অতীতে ঘটে গিয়েছে। তো কিছু কিছু সেন্টেন্স আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, আবার সিম্পল পাস্টেও লিখতে পারি, কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় যে কোনটা লেখা আমাদের পক্ষে ঠিক হবে, কোনটা আমরা লিখতে চাইছি। দেখো, হি এক্সাম্পলের মাধ্যমে চলো আমরা দেখি তাহলে। হি ওয়ার্কড ইন দ্যাট ব্যাংক ফর 4 years, এইরকম সেন্টেন্স আমরা দেখি। আর দেখো ওই একই রকম ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখছি হি হ্যাজ ওয়ার্কড ইন দ্যাট ব্যাংক ফর 4 years। তাহলে ডিফারেন্সটা কোথায়? এইরকম সেন্টেন্সগুলো কিন্তু আমরা লিখি বা বলি, কিন্তু অনেকের বোঝার অসুবিধা হয়ে যায় সেন্টেন্সটার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস, এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা তো দুটো সেন্টেন্সই বলি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এই জায়গায়। দেখো, হি ওয়ার্কড ইন দ্যাট ব্যাংক ফর 4 years, এখানে ভার্ব কোনটা বলো? ওয়ার্কড, অর্থাৎ তার কিন্তু সে যে কাজ করেছিল এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, যেটা আমরা এই ওয়ার্কড এর মাধ্যমে কিন্তু বুঝতে পারি, ওয়ার্কড। আর পরেরটা দেখো, হি হ্যাজ ওয়ার্কড, সে কাজ করেছে ওই ব্যাংকে কত বছর ধরে? 4 বছর ধরে। তাহলে সে 4 বছর ধরে ওই ব্যাংকে কাজ করেছে, তার মাধ্যমে কি বুঝতে পারছো? আর সে 4 বছর ধরে ওই ব্যাংকে কাজ করেছিল, তার মাধ্যমেই বা কি বুঝতে পারছো? দেখো ডিফারেন্সটা এখানেই, যে এখানে কিন্তু তার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, সে কিন্তু প্রেজেন্টে ওই ব্যাংকে কিন্তু আর নেই। হি ওয়ার্কড, সে কাজ করেছিল ওই ব্যাংকে, কিন্তু সে কিন্তু প্রেজেন্টে নেই। কিন্তু পরেরটা দেখো, হি হ্যাজ ওয়ার্কড ইন দ্যাট ব্যাংক ফর 4 years, এর মানেটা কি? সে 4 বছর ধরে ওই ব্যাংকে কাজ করেছিল, এর মানে কি? যে সে কাজ 4 বছর ধরে করেছে এবং বর্তমানেও কিন্তু কাজ ওই ব্যাংকে সে করছে। তো এইরকম সেন্টেন্সগুলো যখন লিখবো তখন মানেটা অবশ্যই আজ থেকে আমাদের খেয়াল থাকবে, যে যখন প্রেজেন্ট পারফেক্টে লিখবো তার মানে কি? সে কাজ করেছে এবং বর্তমানে সে কিন্তু ওই ব্যাংকে নিযুক্ত রয়েছে। কিন্তু এই 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 সেন্টেন্সটার মাধ্যমে, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তার কিন্তু কাজ করার ব্যাপারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তেমনই দেখো, জন স্মিথ হ্যাজ রিটেন এ নাম্বার অফ শর্ট স্টোরিজ, আর জন স্মিথ রোট এ নাম্বার অফ শর্ট স্টোরিজ। ডিফারেন্সটা কি? দেখো, হ্যাজ রিটেন এ নাম্বার অফ শর্ট স্টোরিজ মানে জন স্মিথ অনেকগুলো ছোট গল্প লিখেছেন, মানে জন স্মিথ কিন্তু এর মাধ্যমে বোঝাচ্ছে না যে উনি ওনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছেন বা উনি ডেড অর্থাৎ মারা গিয়েছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা এখানে বোঝা যাচ্ছে তিনি এখনো শর্ট স্টোরিজ লিখছেন। কিন্তু এটা দেখো, জন স্মিথ রোট এ নাম্বার অফ শর্ট স্টোরিজ, অর্থাৎ জন স্মিথ অনেকগুলো ছোট গল্প লিখেছিলেন, অর্থাৎ প্রেজেন্টে কিন্তু তিনি আর নেই, হি ইজ ডেড। কিন্তু এই সেন্টেন্সটার মাধ্যমে বুঝতে পারছি যে তিনি অনেকগুলো শর্ট স্টোরি লিখেছেন এবং এখনো লিখছেন। পরেরটা দেখো, দ্য লিফট হ্যাজ ব্রোকেন ডাউন, অর্থাৎ লিফটটা কি হয়ে গিয়েছে? ব্রোকেন ডাউন, অর্থাৎ বিকল হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ইউজ অ্যানাদার অপশন, আমাদেরকে অন্য কিছু ইউজ করতে হবে, যেটা প্রেজেন্ট পারফেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে লিফটটা খারাপ হয়ে গিয়েছে। তাহলে আমাদের কিন্তু সিঁড়ি ইউজ করতে হবে বা যে কোনোভাবে আমাদেরকে নামতে হবে, কেননা লিফটটা খারাপ হয়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্টে বোঝাচ্ছে। কিন্তু দেখো, দ্য লিফট ব্রোক ডাউন, অর্থাৎ লিফটটা খারাপ হয়ে গেছিল, বিকল হয়ে গেছিল, তার মানে এই নয় যে বর্তমানে সেটা আর ঠিক নেই, বর্তমানে সেটা ঠিক হয়ে যেতেও পারে। কিন্তু দেখো, এইটা কিন্তু প্রেজেন্টে এই হ্যাজ ব্রোকেন ডাউন মানে কি? বর্তমানে খারাপ হয়ে গিয়েছে, তো আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সিঁড়ি ইউজ করতে হবে। তো এইটাই তোমার এইরকম ভাবেই প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, এবং এইসব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বোঝার অসুবিধা হয় যখন আমরা বলি কিংবা আমরা লিখি। তো যাদের অসুবিধা হতো, আজ থেকে আশা করি এই প্রবলেমটা তোমাদের আর ফেস করতে হবে না। চলো তাহলে আমরা আজকে যে সিম্পল পাস্টটা দেখলাম, ডেফিনেশন দেখলাম, তারপরে আর কি দেখলাম, কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় কিংবা স্ট্রাকচার দেখেছি। তাহলে এবার চলো আমরা
কি করব, আমরা একটু এক্সারসাইজ করি। চলো দেখি যে আমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার হলো, আমরা সিম্পল পাস্ট টেন্স কতটা বুঝতে পারলাম। চলো তাহলে আমরা দেখি। দেখো প্রথমেরটা কি আছে, দেখো কি বলেছে, পুট দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ যে ভার্বগুলো রয়েছে সেন্টেন্সে, যে ভার্ব, সেই ভার্বটি কি করতে হবে, সিম্পল পাস্ট টেন্সে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে তোমরা চেষ্টা করবে, আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনটা ভার্ব, এবং সেই ভার্বটি কি করবে, সিম্পল পাস্ট টেন্সে কিন্তু চেঞ্জ করবে। তা প্রথমটা আমি বলে দিই, পরেরটা থেকে কিন্তু তোমরা অবশ্যই নিজেরা প্রথমে চেষ্টা করবে করার, তারপরে কিন্তু আমার আনসারটা শুনবে। দেখো, হি ক্রাইজ when he is hurt, যখন তাকে আঘাত করা হলো সে তখন কি কাঁদলো। তাহলে এখানে ভার্বটা প্রথমে খুঁজবে, এবং তারপরে ভার্বটা খোঁজার পরে যে ভার্ব সেটার কিন্তু সিম্পল পাস্ট ফর্মটা কিন্তু তোমরা লিখবে। তাহলে দেখো ক্রাইজ, ক্রাইজ মানে কাঁদা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে এই ক্রাইজটা কি রয়েছে, এখানে ভার্ব রয়েছে, আর এখানে ইজটা কি রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এটাকে তোমরা কি করবে, সিম্পল পাস্টে লেখো, সিম্পল পাস্ট ফর্মে তোমরা লেখো। অবশ্যই তোমরা কোশ্চেনগুলো নোট ডাউন করে নেবে, এবং আনসারগুলো আমার লেখা নেই, তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে করার, তারপরে কিন্তু আমার আনসারটা শুনবে। তাহলে এই ক্রাইজটা আমরা যদি পাস্টে লিখি তাহলে কি হবে বলো, হি ক্রাইড, তাই তো। আমরা যদি এটা পাস্টে করি তাহলে কি হবে, ক্রাইড, অর্থাৎ ডি অ্যাড হবে, এসটা কেটে ডি অ্যাড হবে। আর এখানে কি হবে, হি ক্রাইড হোয়েন হি ইজ হার্ট, ইজটা যদি আমরা পাস্টে লিখি তাহলে কি হবে বলো, ইজের পাস্ট কি হবে, ওয়াজ। তাহলে ইজটা কেটে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়াজ লিখতে হবে, যেহেতু সিম্পল পাস্টে আমাদের যেহেতু ভার্বগুলো লিখতে হবে। তাহলে হি ক্রাইড when he was hurt। তারপর এটা দেখো, হি ক্রাইড, তোমরা এটা ঠিক করে নেবে কিন্তু খাতায় যখন লিখবে তখন অবশ্যই কারেকশন করে লিখবে। এটা কি করে লিখবে, যেহেতু এখানে সিম্পল পাস্টে বলা আছে সেই জন্য, হি ক্রাইড when he was hurt। পরেরটা দেখো, হু নোজ দ্য আনসার। তো এখানে কি করবে, এখানে দেখো ভার্ব তোমরা প্রথমে তোমরা আইডেন্টিফাই করো যে কোনটা ভার্ব। দেখো নোজ, তাই না, হু নোজ দ্য আনসার। তো নোজ, হু নোজ দ্য আনসার, কে উত্তরটা জানে। এই নোজটাকে আমরা যদি পাস্টে নিয়ে যাই তাহলে কি হবে, নোটাকে, নো এর পাস্ট ফর্ম তোমরা জানো ভিটু ফ্রম নিউ, তাই তো। তাহলে হু নিউ দ্য আনসার, হু নিউ দ্য আনসার, KNEW, হু নিউ দ্য আনসার। নাম্বার 3 দেখো, আই থিঙ্ক আই নো ইট। তাহলে ভার্ব কোনটা বলো, ভার্ব হচ্ছে এই থিঙ্ক, আর একটা কোনটা, নো। তাহলে এই থিঙ্কের পাস্ট ফর্ম কি বলো, যদি আমরা বলি যে আমি ভেবেছিলাম যে আমি সেটা জানতাম, তাহলে আই থট, তাই তো, আই থট। আই এখানে কি হবে বলো, থট, থিঙ্ক, থট, থট। তো তোমরা ভিটু ফর্ম লিখবে, থট, THOUGHT, থট। আই থট আই নিউ ইট, KNEW, তাহলে নিউ, আই থট আই নিউ ইট। বুঝতে পারছো, তাহলে এখানে থিঙ্কের পাস্ট ফর্ম লিখতে হবে, আর এখানে নো এর পাস্ট ফর্ম লিখতে হবে, যেহেতু এখানে সিম্পল পাস্টে লিখতে বলেছে। পরেরটা দেখো, আই ড্রিম এভরি নাইট। তাহলে পাস্ট কোনটা বলো, পাস্ট রয়েছে এই ড্রিম। এই ড্রিমটাকে যদি এখানে, সরি পাস্ট নয়, ভার্ব রয়েছে ড্রিম, যেটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তোমাদের এখানে পাস্টে নিয়ে যেতে হবে ভিটু ফর্মে। তাহলে কি হবে বলো, আই ড্রিমড, আই ড্রিমড এভরি নাইট। পরেরটা দেখো, আই নো হোয়াট হি ওয়ান্টস। তাহলে ভার্ব কোনটা রয়েছে, সিম্পল প্রেজেন্টে ভার্ব কোনটা রয়েছে, দেখো আই নো, আর এখানে ওয়ান্টস, এখানে ওয়ান্টস আর নো। এবার যদি এটা পাস্টে নিয়ে যায়, অর্থাৎ ভিটু ফর্মে যদি আমাদেরকে লিখতে হয়, তাহলে কি করতে হবে, নোটাকে নিউ করতে হবে, নিউ করতে হবে। আর ওয়ান্টসটাকে কি করতে হবে বলো, ওয়ান্টসটাকে কি করতে হবে বলো, ওয়ান্টসটাকে করতে হবে ওয়ান্টসটাকে করতে হবে ওয়ান্টেড, তাই তো। তোমরা অবশ্যই এগুলো কিন্তু সিম্পল পাস্টে চেঞ্জ করবে, ওয়ান্টটাকে কি হয়ে যাবে, ওয়ান্ট, ওয়ান্টেড। তাহলে আই নিউ হোয়াট হি ওয়ান্টেড। ইট কস্ট 30 পয়সা।
তাহলে এখানে কস্ট, কস্টের কিন্তু যদি পাস্ট ফর্ম আমরা লিখি তাহলে কিন্তু এই এসটা হবে না, শুধু কস্টই হবে, অর্থাৎ কস্ট কস্ট কস্ট। তাহলে V2 ফর্ম যদি আমরা লিখি তাহলে শুধু কস্ট, COST, এটাই কিন্তু পাস্ট ফর্ম। আমরা এসটা অ্যাড করব না, কেন? এটা আমরা সিম্পল পাস্টে আমরা এটা লিখছি, সেই জন্য এটাই এস আমরা অ্যাড করব না। কস্টের পাস্ট ফর্ম কিন্তু কস্টই হয়। তারপরে দেখো আই লাই ডাউন আফটার লাঞ্চ, তাহলে লাইটা কি হবে বলো? লে, তাই তো? আই লে ডাউন আফটার লাঞ্চ। তারপরটা দেখো দিস পিপল অলওয়েজ ফাইট, এই মানুষগুলো সবসময় কি করে, মানে নিজেদের মধ্যে লড়াই করে, হোয়েন এভার দে মিট, যখনই তাদের সাক্ষাৎ হয় তখনই তাদের মধ্যে লড়াই বাঁধে, যুদ্ধ বাঁধে। তো বলো এখানে কোনটা ভার্ব রয়েছে? এই যে ফাইট আর একটা হচ্ছে মিট। তাহলে এটা যদি আমি পাস্টে করি তাহলে ফাইটের পাস্ট ফর্ম কি বলো? V2 ফর্ম ফট, ফাইট ফট। আর মিটের পাস্ট ফর্ম কি বলো? মেট। এখানে একটা ই কি করবে? একটা ই বাদ দেবে, তাহলে দিস পিপল অলওয়েজ ফট, FOUGHT, ফট হোয়েন এভার দে মেট। আচ্ছা তাহলে আমরা প্রত্যেকটা ভার্ব কি করলাম, এখানে সিম্পল পাস্টে চেঞ্জ করলাম। এবার চলো দেখি এরপরে কি রয়েছে। পুট দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। তাহলে এখানে যে ভার্বগুলো রয়েছে সেটাকে কি করতে হবে? তোমাদেরকে প্রথমে নেগেটিভে করতে হবে এবং তারপরে কিন্তু সেটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। দেখো তোমরা পারো কিনা, তোমাদের তো আমি দেখালাম যে কি করে একটা পাস্ট টেন্সে সেন্টেন্স তোমরা নেগেটিভে লিখতে পারো, কিংবা তোমরা যখন ইন্টারোগেটিভে লিখবে সেটাই বা কি করে লিখবে। দেখো উই হার্ড এ টেরিবল নয়েজ, আমরা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনেছিলাম। তো হিয়ারে পাস্ট ফর্ম বুঝতেই পারছো, হার্ড এখানে পাস্ট ফর্ম লেখাই আছে উই হার্ড, এটা V2 ফর্ম, যে উই হার্ড আমরা শুনেছিলাম। তো আমরা যদি বলি যে আমরা শুনিনি বা আমরা শুনেছিলাম না, তাহলে কি লিখবে? উই বলো, তোমরা প্রথমে কিন্তু নিজেরা ট্রাই করবে, তারপরে কিন্তু আমার আনসার শুনবে। তাহলে কি? উই ডিড নট হিয়ার এ টেরিবল নয়েজ, উই ডিড নট হিয়ার আ টেরিবল নয়েজ। তাহলে বুঝতে পারছো এটা নেগেটিভে তোমরা করতে পারলে। এবার এটাকেই যদি যখন তোমরা কি করবে, যখন ইন্টারোগেটিভে করবে তখন কি করবে? ডিড উই নট হিয়ার আ টেরিবল নয়েজ, ডিড উই নট হিয়ার আ টেরিবল নয়েজ। যেমনভাবে আগে তোমরা নেগেটিভ সেন্টেন্সগুলো দেখেছিলে, এখানে কিন্তু যখন নেগেটিভে চেঞ্জ করবে বা ইন্টারোগেটিভে চেঞ্জ করবে তখন কিন্তু ভালো করে সেটা দেখে নেবে এবং আমার আনসারটা কিন্তু শুনে নেবে তোমরা তোমাদের চেষ্টা করার পরে। তো উই হার্ড, তাহলে উই ডিড নট হিয়ার করলাম, উই ডিড নট হিয়ার আ টেরিবল নয়েজ যখন নেগেটিভে করলাম। এবার যেই সেটাকে আমি কি করলাম? ইন্টারোগেটিভে চেঞ্জ করলাম, তখন ডিড উই নট হিয়ার আ টেরিবল নয়েজ। তারপরে দেখো হি লুকড অ্যাট দ্য পিকচার, সে তাকিয়েছিল কি? ছবির দিকে। লুকড অ্যাট, তাকিয়েছিল। তাহলে যখন আমি নেগেটিভে করব, হি ডিড নট লুক অ্যাট দ্য পিকচার, হি ডিড নট লুক অ্যাট দ্য পিকচার। তাহলে লুকটা এখানে কি রয়েছে? লুকটা ভার্বে রয়েছে। এবার নেগেটিভে যখন আমি চেঞ্জ করব তখন হি ডিড নট লুক হবে, হি ডিড নট লুক অ্যাট দ্য পিকচার। এবার আমি যখন ইন্টারোগেটিভে করব, ডিড হি নট লুক অ্যাট দ্য পিকচার, ডিড প্রথমেই ডিড নিয়ে আসবে, ডিড তারপরে সাবজেক্ট তারপরে নট, যেহেতু এখানে প্রোনাউন আছে তাই প্রথমেই কিন্তু আমরা ডিডন্ট বা ডিড নট লিখতে পারবো না। আমরা ডিডন্ট লিখতে পারি কিন্তু ডিড নট লিখতে পারবো না। দেখো আমাদের এইভাবে লিখতে হবে, ডিড হি নট লুক অ্যাট দ্য পিকচার, কোশ্চেন মার্ক দেবে। তারপরে দেখো হি হিড, এখানে ভার্ব কোনটা রয়েছে? হিড, এটার প্রেজেন্ট ফর্ম কি? হাইড। তাহলে আমি যদি বলি সে লুকায়নি চিঠিটা, তাহলে কি হবে? হি ডিড নট হাইড দ্য লেটার, হি ডিড নট হাইড দ্য লেটার। তখন কিন্তু আমরা হিড লিখতে পারবো না, কেন বলো? নেগেটিভে আমরা যখন চেঞ্জ করব তখন তো আমাদেরকে ডিড ইউজ করতে হবে, ডিড ইউজ করলে তখন কিন্তু আমাদের পুনরায় আর হিড লেখার দরকার নেই, কেননা ডিডটা পাস্টেই রয়েছে। তাহলে হি ডিড নট হাইড দ্য লেটার, তাহলে সেটাকেই যখন আমরা কোশ্চেন করব তখন কি হবে? ডিড হি নট হাইড দ্য লেটার, ডিড হি নট হাইড দ্য লেটার। পরেরটা দেখো মাই মাদার চুজ দিস হোটেল, আমার মা এই হোটেলটা চুজ করেছিল। তো এটার প্রেজেন্ট ফর্ম কি বলো? চুজ, CHOOSE, চুজ,
চুজের পাস্ট ফর্ম চোজ লেখা আছে। এবার আমি যে এটাকে নেগেটিভে করব আমরা, তখন কি করব? মাই মাদার ডিড নট চুজ দিস হোটেল। মাই মাদার নেগেটিভে যখন করব তখন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস কি হবে বলো? যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? চুজ। তাহলে মাই মাদার ডিড নট চুজ দিস হোটেল। তাহলে এটা আমরা নেগেটিভে চেঞ্জ করলাম। এবার এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে করব তখন কি হবে? ডিড মাই মাদার ডিড নট মাই মাদার চুজ দিস হোটেল। ডিড নট, কেননা একটা মনে রাখবে মাই মাদার, এখানে দেখো কোনো প্রোনাউন না, এখানে কি আছে? নাউন রয়েছে মাদার। তাহলে ডিড নট মাই মাদার চুজ দিস হোটেল। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, আই সেন্ট ইট টু দ্য লন্ড্রি। তাহলে আই ডিড নট সেন্ড হবে। সেন্ডটাকে কিন্তু তখন সেন্ড লিখতে পারবে না। আই ডিড নট সেন্ড, এটা কিন্তু ডি হবে। সেন্টটা তখন কিন্তু তোমরা ডিড নট যদি ইউজ করো তাহলে সেন্টটা কিন্তু সেন্ট লিখতে পারবে না, তোমাদেরকে সেন্ড লিখতে হবে। তাহলে আই ডিড নট সেন্ড ইট টু দ্য লন্ড্রি। এবার এটাকেই তুমি যখন ইন্টারোগেটিভে নিয়ে যাবে তখন কি হবে? ডিড আই নট সেন্ড ইট টু দ্য লন্ড্রি। বুঝতে পেরেছো? ডিড প্রথমে, তারপরে প্রোনাউন হিসেবে যে সাবজেক্ট সেটা বসালে ডিড আই নট। সেন্ট কিন্তু বসাতে পারবে না, যেহেতু ডিড লিখেছো। কি লিখতে হবে? সেন্ড, SEND। টি কিন্তু হবে না, কি হবে? সেন্ড, ডি। তো ডিড আই নট সেন্ড ইট টু দ্য লন্ড্রি। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, সি সোল্ড দ্য কার। ভার্ব কোনটা রয়েছে? সোল্ড, পাস্টে রয়েছে। আমি এটা নেগেটিভে চেঞ্জ করব। নেগেটিভে যদি চেঞ্জ করি তাহলে আমাদেরকে কি লিখতে হবে? সি ডিড নট সেল দ্য কার। ডিড লিখলে তখন কিন্তু এটা পাস্টে হবে না, তখন এটা প্রেজেন্টে হবে, সেল হবে। সোল্ড কিন্তু হবে না, সেলের পাস্ট ফর্ম সোল্ড। তাহলে সি ডিড নট সেল দ্য কার। তাহলে যেই আমি এটা ইন্টারোগেটিভে লিখবো তখন কি হবে? ডিড সি নট সেল দ্য কার। ডিড সি নট সেল দ্য কার। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, হি সুক, সে নাড়িয়েছিল দ্য বোতলটাকে। তাহলে সেকের যে পাস্ট ফর্ম সেটা সুক, সেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুক হচ্ছে পাস্ট ফর্ম, V2 ফর্ম। তাহলে এটাকে যখন তুমি নেগেটিভে নিয়ে যাবে কি হবে বলো? হি ডিড নট সেক দ্য বোতল। হি ডিড নট সেক দ্য বোতল, তাই তো? নেগেটিভে নিয়ে গেলে। এবার সেটাকেই তুমি যখন ইন্টারোগেটিভে নিয়ে যাবে তখন কি হবে? ডিড হি নট সেক দ্য বোতল। ডিড হি নট সেক দ্য বোতল। পরেরটা দেখো, হি ফরগেভ হার, সে তাকে ক্ষমা করে দিয়েছিল। এটা পাস্টে রয়েছে, হি ফরগেভ হার। হি ফরগেভ হার, বুঝতেই পারছো এটা পাস্টে রয়েছে। ফরগিভের প্রেজেন্ট ফর্ম কি? ফরগিভ। ফরগিভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগিভ। তাহলে আমি যদি এটা নেগেটিভে নিয়ে যাই তাহলে কি হবে বলো? হি ডিড নট ফরগিভ হার। হি ডিড নট ফরগিভ হার। বুঝতে পেরেছো? এবার আমি যখন বা আমরা যখন ইন্টারোগেটিভ এটা নিয়ে যাব তখন কি হবে? ডিড হি নট ফরগিভ হার। ডিড হি নট ফরগিভ হার। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো এবং নিজেরা চেঞ্জ করতে পেরেছো নেগেটিভে এবং ইন্টারোগেটিভে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকের ক্লাস এইটুকুই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।